ফ্রিল্যান্সিং শুরু করেছেন কিন্তু ক্লায়েন্ট কনভার্ট করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা দেখব নতুন ফ্রিল্যান্সার হিসেবে সাধারণত যে 5টি ভুলের কারণে মার্কেট প্লেসে তারা কাজ পায় না বা ক্লায়েন্ট কনভার্ট করতে পারে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ফ্রিল্যান্সিং এবং এই রিলেটেড আরও ভিডিওগুলো সামনে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার 1, নিশ ডাউন না করা। এটি একটি মেজর ভুল, যে ভুলটি নতুন ফ্রিল্যান্সাররা সাধারণত করে থাকে, যে তারা নিশ ডাউন করে না। মানে নিশ ডাউন হচ্ছে যে নিজের ডোমেইনটিকে বা নিজের এক্সপার্টিসটিকে ছোট করে নির্দিষ্ট একটি সীমার মধ্যে নিয়ে আসা। ব্যাপারটা একটু এক্সপ্লেন করছি। ব্যাপারটা আসলে হলো যে আপনি ধরেন অনেক ধরনের কাজ পারেন, হতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, কিছু টুকটাক ওয়েব ডিজাইন পারেন, আবার কিছুটা ভিডিও এডিটিংও পারেন। তো সব কিছু মিলিয়ে যখন নতুন মার্কেট প্লেসে বা লোকাল ক্লায়েন্ট হান্টিংয়ে যায় একজন নতুন নিউবি, সে চিন্তা করে আমি তো এই সবগুলো কাজই পারি, তাহলে কেন আমি সবগুলো সার্ভিস দিব না, কেন আমি নিজেকে লিমিট করব যে কোনো একটা সার্ভিস অফার করব, কেন আমি কি বলবো যে আমি শুধু গ্রাফিক ডিজাইন পারি বা শুধু ওয়েব ডিজাইন পারি অথবা শুধু ভিডিও এডিটিং পারি, আমি তো সবগুলোই পারি, তো সবগুলো ক্লায়েন্টই আমার, সব ধরনের কাজের জন্য ক্লায়েন্ট আমার হতে পারে। এবং এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুল করে একজন নতুন ফ্রিল্যান্সাররা বা যারা নতুন মার্কেট প্লেসে কাজ করতে আসে। ভুলটা কি? যখন একজন পোটেনশিয়াল বায়ার বা ক্লায়েন্ট দেখে যে একজনের প্রোফাইলে সে সব কিছু পারে, তার উপর ট্রাস্টটা কমে যায়। ইনিশিয়াল লেভেলে তার উপর একটি ট্রাস্ট কমে যায় যে যে এত কিছু পারে সে আসলে কোয়ালিটি কাজ কোনটা পারে। তো সেই সেন্স থেকে আপনাকে নিশ ডাউন করতে হবে, যে যে কোনো একটি ডোমেইনে আমার নিজের এক্সপার্টিসটা প্রথমে দেখাতে হবে, তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে চাইলে গ্রো করা সম্ভব। সেটা অনেক আরও বিস্তারিত আলোচনা, যে কীভাবে গ্রো করা যায় বা কীভাবে নিজের বিভিন্ন মাল্টিপল স্কিলকে নিয়ে একটা এজেন্সি দাঁড় করানো যায়, সেটা হয়তো আরও পরের ব্যাপার। আজকে ফোকাস করছি শুধুমাত্র যে ইনিশিয়াল লেভেলে নিজের যে কোনো একটি নিশ নিয়ে কাজ করতে হবে, এবং সেটা যেটাই হোক সেটার ছোট্ট একটা ডোমেইন দিয়ে নিজেকে এক্সপার্ট দাবি করতে হবে। তারপর গ্র্যাজুয়ালি হয়তো ধীরে ধীরে অন্যান্য যে সাপোর্টিং যেই এলিমেন্টসগুলো আছে বা সাপোর্টিং যেই এক্সপার্টিসগুলো আছে সেগুলো অফার করা যেতে পারে। বাট ইনিশিয়ালি যে কোনো একটা বা দুইটা নিশের মধ্যে থাকতে হবে, মানে মাইক্রো নিশ, নট যে একটা বা দুইটা নিশ বলতে এটা বুঝাচ্ছি না যে গ্রাফিক্স ডিজাইনও করব আবার ওয়েব ডেভেলপমেন্টও করব, নট লাইক দ্যাট। যে কোনো একটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনের ছোট্ট একটা নিশ, আমি শুধু লোগো ডিজাইন এক্সপার্ট, আমি শুধু ব্যানার ডিজাইন এক্সপার্ট, সেটা দিয়ে সার্ভিস শুরু করব। তারপর তার সাপোর্টিং দুই চারটা আরও জিনিসপত্র আস্তে আস্তে অ্যাড করবো, যে লোগোর পাশাপাশি ব্যানার ডিজাইন করে দিচ্ছি বা ফ্লায়ার ডিজাইন করে দিচ্ছি, এই ধরনের ব্যাপারগুলো আসবে। নাম্বার 2, যথেষ্ট রিসার্চ না করা। এই রিসার্চটা আবার দুইটা ভাগে ভাগ করা। এক হচ্ছে ক্লায়েন্টকে নিয়ে যথেষ্ট রিসার্চ না করা, এবং জব নিয়ে যথেষ্ট রিসার্চ না করা। আমি আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো সব কিন্তু আসলে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দুই জায়গার জন্যই প্রযোজ্য। কীভাবে? যখন আপনার কাছে একটা পোটেনশিয়াল জবের পোস্ট আসে বা কেউ একজন কোয়েরি করে যে এই ধরনের একটা কাজ আছে, আপনি করতে পারবেন কি না, প্রথমেই হচ্ছে জবটা নিয়ে ভালো মতো নিজেকে রিসার্চ করে দেখতে হবে যে এই কাজটা কি আমি আসলেই পুরোপুরিভাবে করতে পারবো কি না। আমি যদি ভাঙা ভাঙা পারি বা অল্প অল্প পারি, তাহলে সেই কাজটা না নেওয়াই ভালো। কারণ একদম ইনিশিয়াল লেভেলে যদি আপনি আপনার কমিউনিকেশনস বা আপনার কমিটমেন্টটা ঠিক রাখতে না পারেন, লং রানে কিন্তু আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে যে ক্লায়েন্টকে একটা স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দেওয়া। তো প্রথমেই হচ্ছে যে জবটা নিয়ে আগে রিসার্চ করে দেখতে হবে যে যে রিকোয়ারমেন্টস এই জবটাতে আছে সেটা আমি ফুলফিল করতে পারবো কি না। যদি ফুলফিল করতে পারি তাহলেই আগাবো, যদি ফুলফিল করতে না পারি, সরি টু সে, আমরা এটা ডিনাই করব, অন্য কোনো কাজ খুঁজব। একইভাবে ক্লায়েন্টকে নিয়েও রিসার্চ করতে হবে। যে ক্লায়েন্ট আমার কাছে এসেছে সে কি আসলেই একজন পোটেনশিয়াল ক্লায়েন্ট কিনা, সে কি আসলেই ভালো ক্লায়েন্ট কিনা। ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যেটা হয় যে নতুনরা প্রথমে কাজ পাওয়ার জন্য মানে খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করে, এবং যে কোনো ক্লায়েন্ট যদি তাদের কাছে আসে তার কাজই করে দেওয়া শুরু করে। এটা একটা ভুল। কারণ কি, অনেক ক্ষেত্রেই এই ভুলের কারণে স্ক্যামের শিকার হয়। হয়তো খুব আজগুবি অফার বা খুব লুক্রেটিভ অফার নিয়ে ক্লায়েন্টরা আসে, এবং নিউবিরা করে কি সেই অফারগুলো অ্যাকসেপ্ট করে, অনেক ক্ষেত্রে টাকার লেনদেনও করে। যে সেটা যদিও একটা বড় একটা স্ক্যামের যে ব্যাপারগুলো হয় সেটা একটা অন্য, মানে অনেক বড় একটা টপিক হয়ে যাবে সেটা নিয়ে বলতে গেলে। কিন্তু এই ধরনের লোভে পড়া যাবে না, এবং ক্লায়েন্টকে যথেষ্ট রিসার্চ করে দেখতে হবে যে যে ক্লায়েন্টের আমি কাজ করছি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হয়, সে কি একজন রেপুটেটেড ক্লায়েন্ট কিনা, তার আগের জব যদি থেকে থাকে সেটার ফিডব্যাক কেমন আছে, অথবা যদি একেবারে নিউ ক্লায়েন্টও হয়, মানে তার মার্কেট প্লেসে তার প্রোফাইল নতুন, তাহলে তার
যে কোম্পানির নাম আছে সেটা দিয়ে সার্চ করা, বা তার নাম দিয়ে লিঙ্কডইন বা অন্য কোথাও সার্চ করে দেখা যে সে আসলেই এক্সিস্ট করে কিনা, মানে ক্লায়েন্টকে নিয়ে রিসার্চ করা যে এই ক্লায়েন্টটা আসলেই আমাকে কাজ দিবে কিনা, এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে কাজ করলে একটা ভালো একটা কাজ যদি ডেলিভার করা যায় সেখান থেকে ভালো একটা ফিডব্যাক বা ভালো একটা আউটকাম আনা পসিবল কিনা। সো এই রিসার্চটা আসলে করতে হবে। এটা কি স্কিপ করে জাস্ট কাজ পাওয়ার জন্য বা মার্কেট প্লেসে একটা দুইটা রেটিং পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। ক্লায়েন্ট নিয়ে যথেষ্ট রিসার্চ করতে হবে এবং কাজটা আমি করতে পারবো কিনা সেটাও ভালো মতো রিসার্চ করেই আগাতে হবে। নাম্বার 3, পোর্টফোলিও। পোর্টফোলিও না থাকা একটা আসলে অপরাধ। আপনার যদি সঠিক পোর্টফোলিও না থাকে, আপনার কাজের পোর্টফোলিও না থাকে, তাহলে আসলে ক্লায়েন্ট কনভার্ট করাটা ইম্পসিবল। নতুনদের জন্য তো আরও বেশি ইম্পসিবল, কারণ আপনার যখন নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু নেই, মানে আপনাকে মানুষজন সেভাবে চেনে না, বা মার্কেট প্লেসও আপনার কোনো র্যাঙ্ক নেই, যেটা হয় যে আপওয়ার্ক বা এই ধরনের মার্কেট প্লেসগুলোতে ফ্রিল্যান্সারদের একটা র্যাঙ্কিং থাকে, কেউ টপ রেটেড প্লাস, অথবা রাইজিং স্টার। আপওয়ার্ক তাদেরকে একটা ভ্যালু করে যে হ্যাঁ, এই ফ্রিল্যান্সারটা একটু ভেরিফাইড, বা এই ফ্রিল্যান্সারের একটা ব্যাক স্টোরি আছে যে সে অনেক কাস্টমারের কাজ আগে করেছে, ক্লায়েন্টের কাজ আগে করেছে, এবং সে সাকসেসফুলি ডেলিভার করতে পেরেছে। সো একটা ট্রাস্টের জায়গা কিন্তু আছে, কিন্তু নিউবিদের ক্ষেত্রে আসলে কিন্তু এই জাজমেন্টের জায়গা নেই। সো পোর্টফোলিও যদি না থাকে তাহলে ক্লায়েন্ট আসলে বুঝবে কীভাবে যে একে যে আমি কাজ দিব, এই যে নতুন কর্মীকে বা ফ্রিল্যান্সারকে যে আমি কাজ দিব, সে আমার কাজটা আসলে করতে পারবে কি না। এই জন্য হচ্ছে অবশ্যই একটা পোর্টফোলিও থাকতে হবে। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করুন অথবা লোকাল ক্লায়েন্টের জন্য করুন, আপনার বেস্ট 3 থেকে 5টা কাজ নিয়ে একটা পোর্টফোলিও রেডি করুন। সেটা হতে পারে ওয়েব বেসড, যে আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে। যদি সেটা টাফ হয় তাহলে ফ্রি অনেক হোস্টেড প্ল্যাটফর্ম আছে, যেমন ডিজাইনারদের জন্য বিহ্যান্স, ড্রিবল বা এই ধরনের সাইটগুলো আছে। অথবা আপনি চাইলে জাস্ট নর্মালি পিডিএফ দিয়েও তৈরি করতে পারেন, যে পিডিএফ আকারে আপনার কাজগুলোর একটা কেস স্টাডি রেডি করলেন, সেটা আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। আর যদি ডেভেলপার হন তাহলে গিটহাব বা এই ধরনের সাইটগুলোতে আপনি আপনার কোড বেস রাখতে পারেন, যেন ক্লায়েন্ট চাইলে ইভ্যালুয়েট করতে পারে। সো আপনার যেই নিশ আছে সেই নিশ অনুযায়ী আপনাকে একটা পোর্টফোলিও রেডি করতে হবে। সেটা একটা ডক ফাইলও হতে পারে, পিডিএফও হতে পারে, যেটাই হোক, যে ফরম্যাটে আপনার কাজটা আসলে আপনি এক্সপ্রেস করতে পারবেন যে হ্যাঁ, আপনি এই কাজগুলো করেন এবং এই কাজগুলো আপনি খুব ভালো মতো ডেলিভার করতে পারেন। সেটার একটা মোটামুটি একটা সামারি আকারে একটা প্রেজেন্টেশন একটা কিছু থাকতে হবে, যেন ক্লায়েন্ট সেটা দেখে কনভিন্স হয়। সো পোর্টফোলিও অবশ্যই থাকতে হবে। আর আইডিয়াল পোর্টফোলিও কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আমি ইউটিউবের ডিসক্রিপশনে অথবা ইউটিউব যে কার্ড অ্যাড করা যায় সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং কীভাবে একটা আইডিয়াল পোর্টফোলিও বানাবেন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে পারেন। নাম্বার 4, পুয়ার কমিউনিকেশন। পুয়ার কমিউনিকেশন করা যাবে না। যে কোনো সিনারিওতে ক্লায়েন্টের সাথে সবসময় কমিউনিকেট করতে হবে। এবার আপনি কাজ ডেলিভার করতে পারেন কি পারছেন না, কোনো কারণে কাজ দিতে ডিলে হচ্ছে, কমিউনিকেট করেন। কাজ বুঝতে পারেননি, কমিউনিকেট করেন। ক্লায়েন্টের সাথে একবার ভিডিও কল হয়েছে বা অডিও কল হয়েছে, তারপরেও কাজ বুঝেননি, আবার কমিউনিকেট করেন। দ্বিধার কিছু নাই। আধা একটা কাজ ডেলিভার করে বাজে রেটিং পাওয়ার চেয়ে 2-3 বার কমিউনিকেট করে ক্লায়েন্ট একটু ইনিশিয়ালি যদি একটু অসন্তুষ্ট হয়, কিন্তু যখন একটা প্রপার কাজ আপনি বুঝে ডেলিভার করতে পারবেন, সেটা কিন্তু একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। তো কাজের একদম শুরু থেকে, যদি সাধারণত মার্কেট প্লেসগুলোতে দেখা যায় ক্লায়েন্টরা চ্যাটের মাধ্যমে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে লিখে আপনার যদি সেটাতে আপনার বুঝতে সমস্যা হয়, আপনি ক্লায়েন্টকে ইনভাইট করুন যে না, আমরা আসলে একটা ভিডিও কল ইনিশিয়েট করি, সেখানে আমরা কথা বলতে পারবো এবং কাজটা ভালো মতো বুঝে নিতে পারবো। আর যদি লোকাল ক্লায়েন্ট হয়, পসিবল হলে অফিসে গিয়ে দেখা করেন বা কোনো একটা কফি শপে বসেন, অথবা একটা জুম অথবা মিটে একটা মিটিং সেট করেন, সেখানে কথা বলেন। যেভাবেই হোক কমিউনিকেট করে কাজটা খুব ভালো মতো আগে বুঝে নিন। তারপরে আপনি আপনার ডেডলাইন সেট করুন যে হ্যাঁ, এই কাজটা আমার করতে এতদিন সময় লাগবে, এবং সেই সময়ের মধ্যে যদি ডেলিভার করতে না পারেন, কোনো কারণে যদি ব্যর্থ হন বা আরও যদি এক্সট্রা সময় লাগে, সেক্ষেত্রে চুপ করে বসে থাকবেন না। যেটা হয় স্পেশালি লোকাল কাজে এটা দেখা যায় যে আমরা হয়তো কাউকে কাজ অ্যাসাইন করেছি, তার ডেলিভার করার কথা ধরেন শুক্রবার হয়ে গেছে, তার কোনো খোঁজ নাই, নক দেওয়া হচ্ছে, রিপ্লাই নাই, ফোন দেওয়া হচ্ছে, ফোন ধরছে না। পরে জানা যায় যে 2 দিন পরে সে এসে বলে যে আমি অসুস্থ ছিলাম, অথবা আমি কাজটা শেষ করতে পারি নাই, আমি চিন্তা করেছিলাম কাজটা শেষ করে একবারে জমা দিব। এই ধরনের নানা এক্সকিউজ দেয়। এটা আসলে কি বিরক্তির সৃষ্টি করে। তার চেয়ে সে যদি প্রপার কমিউনিকেশন করতো, শুক্রবার দিন যখন আমি নক দিব তার আগেই যদি সে নক দিয়ে জানাতো যে ভাই, আমার আরও 2টা দিন সময় লাগবে, আমি অসুস্থ, অথবা আমি
যে স্পিডে কাজ করতে পারবো ভেবেছিলাম সেটা রিচ করতে পারতেছি না, বেটার হচ্ছে যে ডেডলাইনের আরও আগে জানিয়ে দেয়া, সো দ্যাট যদি ক্লায়েন্টের তাড়া থাকে ক্লায়েন্ট অল্টারনেট খুঁজে নিবে, অথবা ক্লায়েন্টের যদি তাড়া না থাকে ক্লায়েন্ট আপনাকে ডে এক্সটেন্ড করে দিবে। কিন্তু কমিউনিকেশনের আসলে কোনো অল্টারনেট নাই। এবার আপনি এটা বিগিনার হন, এক্সপার্ট হন, আপনি যত যাই হন না কেন, আপনি যদি প্রপার কমিউনিকেট করতে না পারেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেস কি যে কোনো জায়গায় আসলে সাস্টেন করতে পারবেন না। নাম্বার 5, ফ্রিল্যান্সিংকে বিজনেস হিসেবে চিন্তা না করা। এইটা একটা বড় ধরনের ভুল ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই করে। এটা শুধু বিগিনাররা না, বিগিনার, মিড লেভেল, ইভেন এক্সপার্টরাও অনেক ক্ষেত্রে এইটাকে কনসিডার করেন একটা ব্যবসা হিসেবে। তারা ধরেই নেয় যে এই মুহূর্তে আমি যে ধরনের ইনকাম করছি আজ থেকে 1 বছর পরেও আমি একই রকমের ইনকাম করব, অথবা প্রতি মাসে আমার এই ধরনের একটা ইনকামই জেনারেট হতে থাকবে। এইটা একদমই একটা রং ধারণা এবং একটা রং কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা আসলে অনেককে ভোগায়। আমার নিজের দেখাই অনেক অনেক ফ্রিল্যান্সার আছে যারা আসলে ঝরে গেছে মার্কেট থেকে, অথবা সাস্টেন করতে পারেনি এই একটা ভুলের কারণে, যে ফ্রিল্যান্সকে বিজনেস হিসেবে চিন্তা করতে পারেনি। ফ্রিল্যান্সটা আসলে বিজনেস কেন তার একটু আমি এক্সাম্পল দিচ্ছি। ফ্রিল্যান্সিংটাকে কিন্তু আবার রিমোট জবের সাথে মিলিয়ে ফেললে হবে না। অনেকে রিমোট জব করে কিন্তু বলে যে ফ্রিল্যান্সিং করছে। রিমোট জবে আপনার একটা ফিক্সড ইনকাম থাকে, জাস্ট টিপিক্যাল জবের মতো। টিপিক্যাল জবে যেমন আপনাকে একটা মাস শেষে স্যালারি দেওয়া হয়, ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি মানে রিমোট জব করেন তাহলে আপনি একটা মাসে একটা স্যালারি পাবেন, এবং সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বা আপনাকে চাকরিচ্যুত করে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। আর যারা প্রপার মানে পিওর ফ্রিল্যান্সিং করে, যে হ্যাঁ আজকে এই ক্লায়েন্টের কাজ করছে, কালকে এই ক্লায়েন্টের কাজ করছে, হয়তো কোনো লং টার্ম ক্লায়েন্ট আছে যারা 6 মাস 1 বছর ধরে কাজ দিচ্ছে, বা 2 বছর 5 বছরও কাজ দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি সে আরও অনেক ভ্যারিয়েবল ক্লায়েন্টের কাজ করে সে তার নিজের খরচটা যোগায়, বা তার টিম থাকলে টিমের খরচটা যোগায়। সেটা কিন্তু একটা বিজনেস মডেল, কারণ প্রতি মাসে তার একই সংখ্যক ক্লায়েন্ট থাকবে না এবং একই ভ্যালুর ক্লায়েন্ট থাকবে না। সো এক্ষেত্রে হচ্ছে মানি ম্যানেজমেন্টটাও একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি যখন একদম পিওর ফ্রিল্যান্স মডেলে কাজ করবেন, যে ভ্যারিয়েবল ক্লায়েন্টের কাজ করছেন, তখন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই মাসে আমার যা ইনকাম এটা আমার সবসময় থাকবে না, বা এখন আমার যে ধরনের কাজের প্রেশার আছে 2 মাস পরে আমার এই কাজের প্রেশারটা নাও থাকতে পারে। তো সেই অনুযায়ী একটা বিজনেস যেমন একটা ফোরকাস্ট করে যে আগামী 2 বছর পরে 5 বছর পরে আমি নিজের বিজনেসটাকে কোথায় দেখতে চাই, বা বিজনেসটাকে গ্রো করার জন্য আমি কী কী করব, সে ধরনের স্টেপ কিন্তু আপনার ফ্রিল্যান্সেও নিতে হবে। সো নাম্বার 1 আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা মানি বা একটা ইমার্জেন্সি ফান্ড আপনি সেভ করে রাখতে পারেন। নাম্বার 2, প্রতি বছরের টেনিউরে বা প্রতি কোয়ার্টারের টেনিউরে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা খরচ অ্যালোকেট করে রাখতে পারেন। তারপর প্রতি বছরে বা 2 বছর পর পর আপনার গ্যাজেটস বা যে গিয়ার্সগুলো আপনি ইউজ করেন ফ্রিল্যান্স করার জন্য, সেগুলো আপগ্রেড করার জন্য আপনার একটা বাজেট রাখতে হতে পারে। সো পুরো ইনকামটা কখনোই খাওয়া বা ফ্যান্সি লাইফস্টাইলের পিছনে খরচ না করে অ্যাজ এ বিজনেস যে আপনাকে আবার রিইনভেস্ট করতে হবে, সেই মেন্টালিটিটা নিয়ে যদি আপনি একটা লং টার্ম গোল সেট করেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ে আপনার সফল হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। তো পুরো ভিডিওতে আমরা মোট 5টা টপিক নিয়ে কথা বললাম, বা 5টা কি পয়েন্ট নিয়ে কথা বলেছি। আমি যদি আবার একটু সামারি করি, নাম্বার 1 ছিল নিচ ডাউন করা, নাম্বার 2 প্রপার রিসার্চ করা ক্লায়েন্ট এবং কাজ দুটা নিয়েই, নাম্বার 3 একটা ভালো পোর্টফোলিও রেডি করা, নাম্বার 4 পুওর কমিউনিকেশন করা যাবে না, এবং নাম্বার 5 ফ্রিল্যান্সকে বিজনেস মডেল হিসেবে চিন্তা করা। এই 5টা জিনিসকে যদি আপনি কনসিডার করেন এবং ভালো মতো একটু অ্যানালাইসিস করে মাঠে নামেন, এবং এই ব্যাপারগুলোকে যেই প্রবলেমগুলো আমি বললাম সেগুলো সমাধান করে যদি মাঠে নামেন, আশা করি আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে ভালো একটা বুস্ট পাবেন এবং এগিয়ে যাবেন। তো আমার এই টপিকগুলোর সাথে বা আমার যে কনসার্নগুলো আমি শেয়ার করলাম, কোনটা আপনার সাথে মিলে গেল বা কোনটা আপনি ফেস করেছেন কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং শেয়ার করতে পারেন আপনার কমিউনিটির অন্যান্য মানুষদের সাথে যাদের কাছেও এই ভিডিওটি ভ্যালুয়েবল হতে পারে। দেখা হবে পরের সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।